তটিনীর আঘাতের কথা শুনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই কেউ বিশ্বাস করতে পারছে না আয়ুষীর বিয়েটা এইভাবে ভেঙে গেছে। এরপর বিজিত কোথায় সেটা জানার জন্যই শিবপ্রসাদকে ফোন করেছে কর্ণ চ্যাটার্জি। আর বারবার করে একটা কথাই জিজ্ঞেস করে কর্ণ চ্যাটার্জি যে বিজিত কোথায়। তখনই পরশুরাম বলে দেয় বিজিত আমাদের কাছেই আছে, আপনি বলে দেবেন বিজিত অ্যারেস্ট হয়েছে, স্পেশাল ব্রাঞ্চে রয়েছে। তখন কর্ণ চ্যাটার্জিকে পরশুরাম ভয় দেখিয়ে দেয় যদি সে মুখ খোলে তাহলে কবিরকে শেষ করবে। সেই জন্য কর্ণ চ্যাটার্জি ভয়ে আর মুখ খুলতে পারে না। এরপরে তখন তটিনীর বাবা জিজ্ঞেস করে কোনো খবর পাওয়া গেল বিজিতের? কোথায় রয়েছে বিজিত? বলুন না, চুপ করে আছেন কেন? কর্ণ চ্যাটার্জি বলে খবর পাওয়া গেছে, আমাদের মনে হয় বিজিত অ্যারেস্ট হয়েছে, ওকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা শোনার পরেই সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আয়ুষী বুঝতে পারে এই বিয়ে আর সম্ভব নয়। অন্যদিকে দেখা যায় তখন লাট্টু আর পিকো বলে বড়দের ঝামেলা দিন দিন বেড়েই চলেছে, এখন তো মনে হচ্ছে ছোট থাকাটাই ভালো, কারণ বড় হলেই ঝামেলা বেশি। এরপরে নন্দিনী বলে একদম ঠিক কথাই বলেছ তোমরা। শোনো, অনেকটা সময় হয়ে গেছে, চলো আমি তোমাদেরকে খাইয়ে নিয়ে আসি। ঠিক সেই মুহূর্তেই নন্দিনীর বাবা বলে বাড়িতে এত বড় ক্রাইসিস আর তুমি ওদেরকে এখন খাওয়াতে নিয়ে যাচ্ছ? এরপর তটিনী বলে দেখো ড্যাডি, বাচ্চাদের তো আর এসব মালুম নেই, আর ওরা তো কোনো কিছু জানেও না, কিছু করেও নি, তাই আমি এক্ষুনি ওদেরকে নিয়ে বাড়ি যাব, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না। তখন তটিনীর মা বলে তুই ওদেরকে অন্তত খাইয়ে নিয়ে যা, ওদেরকে এইভাবে এখানে এভাবে না খাইয়ে নিয়ে চলে যাবি, এতক্ষণ ছিল, এটা তো ঠিক হচ্ছে না। তটিনী বলে না মা, আমি আর ওদেরকে এখানে রাখবো না, আমি একবারে এখান থেকে চলে যাব, দেখো এখানে থেকে কি আর কোনো লাভ আছে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে লাভ ক্ষতি তো দেখছি এখন ভালোই বুঝতে শিখে গেছো। তোমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি করে তো সামান্য একটা বেতনের চাকরি, আবার বড় বড় কথা। তখনই তটিনী বলে তাতে কি হয়েছে, ও আমাদের অভিভাবক, ও আছে বলেই আমরা আছি, সারাদিনে পলিসি করে যেটুকু পয়সা রোজগার করে নিয়ে আসে সেটুকুতে আমাদের সংসার চলে, তাই আপনি এর মধ্যে নাইবা ঢুকলেন, আমরা এতে ভালো আছি, আমাদের ভালো থাকাটা অন্তত আমার মনে হয় যে আপনার দেখাটাই উচিত, কেন খারাপ পথে চলতে চলতে অনেক টাকা তো ইনকাম করলেন, শান্তিতে কি আছেন? এরপর কর্ণ চ্যাটার্জি আর বেশি কথা বলতে পারে না। এরপরে তটিনী যখন বাচ্চাদেরকে নিয়ে এগোতে যাবে ঠিক তখনই তটিনীর মাথা ঘোরে আর তটিনী পড়ে যায়। তারপর নন্দিনী আর তটিনীর মা ছুটে আসে আর বলে কি হলো আবার, হঠাৎ করে এইভাবে পড়ে গেল কেন? এরপরেই তটিনীর বর শিবপ্রসাদকে ফোন করে তটিনীর মা আর বলে যে ওর অবস্থা খুব একটা ভালো না, ওকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি, অজ্ঞান হয়ে গেছে। শোনার পরেই পরশুরাম বলে আমি এক্ষুনি আসছি। পরশুরাম তো বিজিতকে বেধড়ক মারছিল যাতে বিজিতের মুখ থেকে সত্যি কথা বার করানো যায়, কিন্তু কোনোভাবেই বার করতে পারেনি। তার মধ্যেই তটিনীর খবরটা পেয়ে পরশুরাম আর অপেক্ষা না করে ছুটে যাবে বলে ঠিক করে হসপিটালে। এর মধ্যেই বিজিত বুঝে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি অর্থাৎ পরশুরাম। অন্যদিকে দেখা যায় যে ডাক্তারবাবুর কাছে নিয়ে চলে গেছে তটিনীকে। পরশুরাম বলে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই নন্দিনী বলে সারাদিন যে কি করেছে, খেয়েছে কি না খেয়ে রয়েছে বলে কি অজ্ঞান হয়ে গেল, কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন শিবপ্রসাদ বলে সত্যি তটিনী যে কি করে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, শুধু এটুকুই চাই। এরপর বলরাম ফোন করতে থাকে আর বলে আমি কি আসবো? পরশুরাম বলে না না, এখন আর আসতে হবে না, তটিনীকে ডাক্তার দেখছে, দেখি কি বলে, আমি এই দিকটা সামলে নেব। বলরাম বলে হেল্প লাগলে বলিস কিন্তু, আমি আছি তোর সাথে সব সময়। এরপর নন্দিনীর সন্দেহ বাড়তে থাকে। নন্দিনী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছো? পরশুরাম বলে ওই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, হুট করে চলে আসতে হলো তো তাই আর কি। লাট্টু আর পিকো তো খুবই ভেঙে পড়েছে, বারবার তারা মাম্মি মাম্মি করতে থাকে। এরপরেই পরশুরাম একটা কথা বুঝতে পেরে যায় যে তটিনীর শরীরে আঘাত রয়েছে, তটিনী এতটাই দুর্বল যে মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু তটিনীকে কি করে সুস্থ করবে, তটিনীকে কি ওর পরিচয় সব কিছু কী করে জানবে, সেসব নিয়েই ভাবছিল পরশুরাম। এর মধ্যেই দেখা যায়
নন্দিনী ভাবে কেন জানি না তটিনী, শিবপ্রসাদ সবাইকেই আজকাল কেমন যেন একটু সন্দেহ হয়। মনে হয় আমাদের কাছ থেকে কিছু কথা যেন লুকাচ্ছে। এদিকে চলে এসেছে ডাক্তার আর বলে, দেখুন আপনার স্ত্রীর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, ফ্র্যাকচার রয়েছে। আপনি বলুন তো কি করে এটা হলো? তারপরে বুলেট ছুঁয়ে বেরিয়ে গেছে, এমন একটা ক্ষত জায়গাও রয়েছে। আর এটা শোনার পর নন্দিনী, লাট্টু, পিকো সবাই রীতিমতো চমকে যায়। কিন্তু পরশুরাম খুব ভালো মতন জানে কি করে কি সম্ভব হয়েছে। পরশুরাম বুঝতে পারে কোনো নেটের মধ্যেই তটিনী আটকে গিয়েছিল বলে ও প্রাণে বেঁচে গেছে, না হলে ওকে বাঁচানো মোটেই সহজ ব্যাপার ছিল না, ও পুরোপুরি শেষ হয়ে যেত। এরপর তখনই বলরাম ভাবে পরশুরাম তো নেই, বিজিতের মুখ থেকে সত্যি কথা বার করানোটা মোটেও ইজি ব্যাপার হবে না। এরপর নন্দিনী শিবপ্রসাদকে জিজ্ঞেস করে, ও তো সারাদিন আমার সাথেই ছিল, চোট আঘাত লাগলে তো আমাকে একবার বলতো, তাহলে কি এটা কোনো পুরনো চোট শিবপ্রসাদ? তখন শিবপ্রসাদ বলে, আমি কি করে বলবো বলুন তো, আসলে আমিও বুঝতে পারছি না। তটিনী তো আমাকে কিছু শেয়ার করেনি। ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে ওর কোনো আঘাত লেগেছে কিনা, কিন্তু ও বলেছিল ওর কোনো আঘাতই লাগেনি। কোথা থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু এটুকু চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এর মধ্যেই বিজিতকে পরের দিন কোর্টে তোলার অপেক্ষা। তখন বস পরশুরামকে বলে দিয়েছে কোর্টে নিয়ে গেলে তোমাকে আসতে হবে। এরপর ডিপার্টমেন্টের লোকজনেরা বিজিতকে গাড়িতে তুলে দেয় আর ওই গাড়ির ড্রাইভার বিজিতকে নিয়ে সোজা বেরিয়ে যায়। তখনই পরশুরামের বস বলল, আরে ওকে আটকাও, ও তো পরশুরাম তো এক্ষুনি এখানে আসার কথা ছিল, তারপরে বিজিতকে তো নিয়ে চলে গেল। এরপর পরশুরামের কাছে খবর যায় যে বিজিত গাড়ি করে পালিয়েছে। পরশুরাম এদিকে হসপিটালে রয়েছে, তটিনীর অবস্থা খুব খারাপ আর তটিনীর সাথেই রয়েছে, কিন্তু একদিকে বিজিত পালিয়ে গেছে।